আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ফৌজদারি কার্যবিধির যে ধারাবাহিক ক্লাস করে আসতেছি সেই ক্লাসের আজকে ২৪তম চ্যাপ্টারে আলোচনা করা হবে। এখানের যে শিরোনাম অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ। তো এই যে চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো সহযোগী আসামির বিচার বা রাজসাক্ষীর বিচার বা দুষ্কর্মের সহচর্যের যে বিচার, যে গুরুত্বপূর্ণ বিষয়টা এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা ৩৩৭ ধারা সম্পর্কে জানবো। তার আগে বুঝে নিই যে রাজসাক্ষী আসলে বিষয়টা কি, বা সহযোগী আসামিকে বা এই ধরনের বিচারে একটা ছোট্ট একটা ধারণা নেই। ধরুন বড় ধরনের কোনো একটা অপরাধ হয়েছে, হত্যাকাণ্ড, খুন, ধর্ষণ এবং যার শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড। এমন সব বিচার যদি কয়েকজন মিলে করে থাকে, ধরুন যে ডাকাতি করে থাকলেও ১০ জন মিলে, সেখান থেকে একজন কোনোভাবে গ্রেপ্তার হয়েছে বা ৫ জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই সাক্ষ্য প্রমাণ কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় তাদের মধ্য থেকে কোনো একজনকে বিচারক ক্ষমার প্রস্তাব দিতে পারেন, যে টেন্ডার পার্ডন টু অ্যাকমপ্লিশ, অর্থাৎ সহযোগী কোনো আসামিকে ক্ষমার প্রস্তাব দিতে পারেন। সে সেই ক্ষমার শর্তে সকল সত্য কথাগুলো বলে দেবে, সাক্ষ্য প্রমাণ হাজির করবে। এখন এখানে দেখেন যে ৩৩৭ ধারায় এখানে দুষ্কর্ম সহচরকে বা রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব, কে ক্ষমার প্রস্তাব দেবেন, কিভাবে দেবেন, বিস্তারিত তথ্য এখানে আছে। এখন এখানে অপরাধগুলো এমন ধরনের হবে যেগুলো কেবলমাত্র দায়রা আদালতে বিচারযোগ্য, যে অপরাধের শাস্তি অন্তত ১০ বছর পর্যন্ত কারাদণ্ড, বা যে অপরাধের শাস্তি ৭ বছর পর্যন্ত হয়ে থাকবে, তবে ৭ বছর বিশেষ কয়েকটা ক্ষেত্রে, সেগুলো হচ্ছে দণ্ডবিধির ২১১ ধারা যে মিথ্যা মামলা, ২১৬ কতে দস্যু বা ডাকাতকে আশ্রয় দানের শাস্তি এখানে ৭ বছর, এরপর হচ্ছে ৩৬৯ ধারা ১০ বছরের কম বয়সী শিশুর গহনা চুরির জন্য অপহরণ, এরপরে চোরের দলে থাকার শাস্তি ৪০১-এ, ৪৩৫-এ অগ্নি দ্বারা অনিষ্ট ১০০ টাকা মূল্যের সম্পদের ক্ষতি হলে বা কৃষির ক্ষেত্রে ১০ টাকা পরিমাণের ক্ষতি হলে। এরপরে ৪৭৭-এর কতে এখানে কর্মচারী বা বৃত্ত কর্তৃক হিসাবপত্র জালিয়াতি বা বিকৃতিকরণ করলে। এই ধরনের অপরাধের বিচার ক্ষেত্রে মূলত এই সহযোগী আসামির বিচার বা এই চ্যাপ্টারের এই পদ্ধতিতে বিচার করা যায়। এখন এই বিচারের সাথে যারা সরাসরি যুক্ত এবং যারা সহায়তাকারী, আমরা দণ্ডবিধির ১০৭, ১০৮, ১২০-এর ক এখানে সহায়তাকারীর বিধিবিধান সম্পর্কে বলা হয়েছে। এবং এই ধরনের যৌথ অপরাধের ক্ষেত্রে এই সাক্ষ্য আইনের ১০ ধারা, ৩০ ধারা, ১১৪ ধারা, ১৩৩ ধারা তো এই ধরনের বা এই সংক্রান্ত কথাগুলো বলা হয়েছে। আমি এখানে বেশি ব্যাখ্যা করব না, ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে। আচ্ছা, এবার এই ধরনের অপরাধের বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন, যে ক্ষমার প্রস্তাব দেবেন। আচ্ছা, কেন প্রস্তাব দেবেন? সাক্ষ্য প্রমাণ পাওয়ার উদ্দেশ্যে। এখন কোন ম্যাজিস্ট্রেট প্রস্তাব দেবেন? এটা এমএম দিতে পারেন, বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি অপরাধটার তদন্ত বা অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে এই প্রস্তাবটা দিতে পারেন। আর অপরাধের সহিত পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত বা অপরাধ সম্পর্কে কোনো গোপন তথ্যের অধিকারী বলে মনে হলে তাকে এই ক্ষমার প্রস্তাবটা দেবেন। এবং যে অপরাধী সে কি করবে? মূল অপরাধী এবং সহায়তাকারী, অপরাধের সহায়তাকারীদেরকে সম্পর্কে তথ্য দেবেন। আর অপরাধটি অনুসন্ধান বিচারের যে কোনো বিচারের পর্যায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারেন, অন্য কেউ নেওয়া। অর্থাৎ হলো যে এই যে ধারার ক্ষমতাটা বা ক্ষমার প্রস্তাবটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অন্য যে ম্যাজিস্ট্রেট যে এই ধারা অনুসারে যে অনুসন্ধান বা বিচারের সাথে জড়িত, তিনি, এই ছাড়া অন্য কোনো ম্যাজিস্ট্রেট এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন না। এখন এখানে ছোট্ট একটা শর্ট নোট রেখেছি, খেয়াল করেন। এখানে আসামির কাজটা হলো ক্ষমার প্রস্তাব গ্রহণ করবে, মূল অপরাধী সম্পর্কে বা সহায়তাকারী সম্পর্কে তথ্য দিবে, আর পূর্ণাঙ্গ সত্য কথা বলবে। আর আদালতের কাজ হলো ক্ষমার প্রস্তাব দেবে আর সাক্ষী হিসেবে জবানবন্দি গ্রহণ করবে, অর্থাৎ যদি সে এই ক্ষমার প্রস্তাবটা গ্রহণ করে তার জবানবন্দি গ্রহণ করবে। বিচারের জন্য আসামিকে দায়রা আদালতে প্রেরণ করবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হেফাজতে আটক রাখবে। এবার যে বিষয়টা আমরা এখানে, তো মোটামুটি এই হচ্ছে ১৩৭ ধারার যে তথ্যগুলো, এগুলো মনে রাখলে এমসিকিউ রিটেন সব বিষয়গুলোতে পারা যাবে। পূর্ণাঙ্গ সত্য কথা বলবে, রাজসাক্ষী অনধিক ১০ বছর, এই তথ্যগুলো আমরা আগেই বলে দিয়েছি। এবার আসেন
এই যে 338 ধারা যেটা বলছে ক্ষমা প্রদর্শনের নির্দেশ দানের ক্ষমতা, অর্থাৎ ক্ষমা প্রদর্শন করে দেবে, এই নির্দেশটা কে দিতে পারে? দেখেন, রায় প্রকাশের পূর্বে যে কোনো সময় দায়রা আদালত ক্ষমা মঞ্জুর করতে পারেন, অথবা দায়রা আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমা মঞ্জুর করার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমা মঞ্জুর করার আদেশ দিতে পারেন। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি যে 343 ধারা একটা বিষয় বলা আছে, এই যে ক্ষমার প্রস্তাবটা দেওয়ার জন্য তাকে ভয়, ভীতি বা প্রলোভন দেখানো যাবে না 343 ধারা অনুযায়ী, অর্থাৎ ভয়, ভীতি, প্রলোভন দিয়ে এ ধরনের স্বীকারোক্তি করানো যাবে না। 339 ধারা যেটা বলা হয়েছে, যাহাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচার, অর্থাৎ এই প্রস্তাব যে গ্রহণ করেছে ক্ষমার প্রস্তাব, তার বিচারটা কিভাবে হবে? 337 ও 38 ধারা অনুযায়ী ক্ষমা মঞ্জুর করা হলে ক্ষমা গ্রহণকারী পূর্ণাঙ্গ সত্য বলে নাই তা প্রমাণের দায়িত্ব পিপির, অর্থাৎ যিনি ক্ষমা গ্রহণ করেছেন বা রাজসাক্ষী, সে যে সত্য কথা বলে নাই তা প্রমাণ করবে পিপি বা পাবলিক প্রসিকিউটর। এই যে রাজসাক্ষীর বা ক্ষমা গ্রহণকারীর যে বিবৃতিটা সে দেয় তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে যদি সে কোনো মিথ্যা কথা বলে থাকে বা সাক্ষ্যটা যদি সে মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে, তাহলে দণ্ডবিধির 193 ধারায় যে মিথ্যা সাক্ষ্যের বিধান রয়েছে, তার মানে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা করা যাবে না যদি না হাইকোর্ট অনুমতি দেয়। হাইকোর্ট অনুমতি দিলে এটা করা যাবে। 339 কতে যে বিধানটা রাখা হয়েছে, অর্থাৎ এই 339 ধারায় কোনো ব্যক্তির বিচারের পদ্ধতি, কোন পদ্ধতিতে বিচার হবে সেই বিষয়টা বলছে। আমরা আগেই বলছি এই ধরনের বিচার মূলত হবে হচ্ছে দায়রা আদালতে। দায়রা আদালতের বিচার পদ্ধতি 265 ক থেকে ঠ। এখন 265 ঘতে যেটা হয় সেটা হচ্ছে অভিযোগ গঠন হয়। এই অভিযোগ গঠন হলে আসামিকে সেটা পড়ে শোনাতে হবে এবং আসামিকে সেটা বুঝাই দিতে হবে। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করবেন ক্ষমার শর্ত সে পালন করেছে কিনা, ঠিক আছে? যদি ম্যাজিস্ট্রেট দেখেন সে ক্ষমার শর্ত পালন করেছে, তাহলে আইনে যাই থাকুক না কেন তাকে খালাসের আদেশ দিবেন, যদিও সে অপরাধ করে থাকে। এবার 339 খতে যে বিষয়টি বলছে আসামির অনুপস্থিতিতে বিচার। এবার আসামি যদি হাজির না থাকে সেই ক্ষেত্রে আমরা বিগত পর্বে আমরা হুলিয়া সম্পর্কে 87 ধারায় পড়েছি, ক্রোক সম্পর্কে 88 ধারায় পড়েছি, যখন আসামিকে হাজির হওয়ার জন্য যে পদ্ধতি সেখানে। এখন আসামিকে যদি হুলিয়া দেওয়ার পর বা 88 ধারায় ক্রোকের পরও যদি হাজির না হয়, তাহলে 2টি জাতীয় বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে সে যেন আদালতে হাজির হয়। আচ্ছা, এরপরে এই তথ্যটা খুবই সুন্দর করে মনে রাখতে হবে, 2টি বাংলা জাতীয় পত্রিকায়, হ্যাঁ। অতঃপর যদি হাজির না হয় তার অনুপস্থিতিতে এই বিচার কার্যটা চলবে। হাজির হবার পর পলাতক খুলে, তার মানে কোনো আসামি মামলায় হাজির ছিল, তারপর সে জামিন নিয়ে সে জেলের বাইরে আছে, এই ক্ষেত্রে অর্থাৎ জামিন নেওয়ার পর যদি সে অনুপস্থিত থাকে তাহলে তার বিচার কিন্তু চলবে। সেই ক্ষেত্রে হুলিয়া, ক্রোক বা বিজ্ঞাপন দেওয়ার কোনো প্রয়োজন নেই। 339 গতে এই মামলা নিষ্পত্তির সময়সীমা। এই ধরনের মামলাগুলি ম্যাজিস্ট্রেট আদালত থেকে 180 দিন এবং দায়রা আদালতের 390 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। নির্ধারিত সময়ে বিচার কার্য সম্পন্ন না হলে আদালতের সন্তুষ্টি মোতাবেক আসামিকে জামিনে মুক্তি দেওয়া যাবে। তবে এই যে 400 ধারা, ঠিক আছে, চোরের দলের ডাকাতির দলে থাকার শাস্তি এবং যে চোরের দলে থাকার শাস্তি, এই দণ্ডবিধির 400 এবং 401 ধারার ক্ষেত্রে এই জামিনে মুক্তি পাবে না, এখানে এই জামিনটা কার্যকর নয়। এরপরে আরেকটা বিষয় হলো, জামিনে গিয়ে আসামি পলাতক হলে তামাদি গণনা বাদ থাকবে। এই যে 180 দিন এবং 190 দিন এই গণনাটা বাদ থাকবে। আচ্ছা, এবার 341 যে বিষয়টা আছে, আসামি যদি বিচারিক কার্যক্রমের কোনো বিষয় বা কোনো পদ্ধতি না বুঝে থাকলে তাহলে বিচারক তাকে অবশ্যই সেই পদ্ধতিগুলো বুঝাই দিবেন। আর এরপরে যে একটা গুরুত্বপূর্ণ ধারা, যেটা হচ্ছে মামলা একটা পর্যায়ে 342, আসামির জবানবন্দি গ্রহণের ক্ষমতা। এখন আমরা দায়রা আদালতের বিচার ক্ষেত্রে আমরা দেখছি যে বাদীপক্ষ সাক্ষ্য গ্রহণের তারিখ দেয়, বাদীপক্ষ সাক্ষ্য গ্রহণ করে, এরপরে একটা খালাসের আদেশ দেয়, ঠিক আছে। আর এরপরে আবার বিবাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ যেটা দেয়,
অর্থাৎ আসামি পরীক্ষা যেটা ঝতে দেয়, তো বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের পর ম্যাজিস্ট্রেট আসামিকে প্রশ্ন করবে, ঠিক আছে, যে এই 342 ধারা আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাবে এবং মামলা সম্পর্কে সাধারণ প্রশ্ন করবে। অর্থাৎ আসামির কাছে প্রশ্ন করবে যে তার কিছু বলার আছে কিনা। সেই ক্ষেত্রে এই প্রশ্নের জবাবে যদি আসামি মিথ্যা কথা বলে অস্বীকার করে, তবে সেক্ষেত্রে সে দণ্ডিত হবে না, তবে এক্ষেত্রে আসামিকে শপথ করানো যাবে না। আর 343-এর যে কথাটা আগেই বলেছি, যে 337-38-এ যে ক্ষমার প্রস্তাব দেওয়ার সময় কোনোভাবেই তাকে প্রলুব্ধ করা যাবে না, ভয় দেখানো যাবে না, কোনো কিছু লোভ দেখানো যাবে না। আর 344-এ যে বিষয়টা, সেটি হচ্ছে কার্যক্রম মুলতবি রাখিবার ক্ষমতা এই ধারা অনুযায়ী, তবে এখানে মূলত হচ্ছে জেল গেটে যে রিমান্ড দেয় সেটা এই ধারা অনুযায়ী দেয়। আর সাক্ষীর অনুপস্থিতিতে যে অনুসন্ধান বিচার, ঠিক আছে, এই বিষয়গুলো আদালত স্থগিত রাখতে পারে। আর যদি জেলগেট রিমান্ড দেয় সেটা 15 দিনের বেশি হবে না। এই তথ্যগুলো এই ধারায় মনে রাখতে হবে। আর 345-এ যেটা, যে আপোষ মীমাংসার একটা তালিকা দেওয়া আছে, ঠিক আছে, কোন কোন অপরাধের আপোষ মীমাংসা হয়, কোন কোন অপরাধের আপোষ মীমাংসা হয় না। এক্ষেত্রে আপোষ মীমাংসা কে করতে পারে? ভিকটিম করতে পারে বা বাদী করতে পারে। এতটুকু তথ্য জানলেই হবে এখানে ইনশাল্লাহ। আর এরপরে ধারা 351-তে যেটা বলছে, আদালতে হাজির হলে আটক রাখা। অনেক সময় দেখা যায় আদালতে সমন পেয়ে অথবা অন্য কোনো কেস হয়েছে এটা জানতে পারার পরে আসামি আদালতে হাজির হয় আত্মসমর্পণের জন্য। সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করে, ঠিক আছে, গ্রেপ্তার না হওয়া যে ব্যক্তি, তাকে কি করতে পারে? তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠাতে পারে। এবার বিচার শুরু করে আটক করলে সাক্ষ্য কার্যক্রম পুনরায় গৃহীত হবে। তার মানে যদি বিচার শুরু হওয়ার পর যদি কোনো পলাতক আসামি বা অন্য কোনো আসামি এসে হাজির হয়, সেক্ষেত্রে তার সাক্ষ্য এবং কার্যক্রমটা পুনরায় শুরু করতে হবে এটা। আর হচ্ছে স্বাভাবিকভাবে বিচার কার্য সবসময় আদালত উন্মুক্ত থাকবে, সেখানে জনসাধারণের প্রবেশ করতে পারবে যদি কোনো বিশেষ সমস্যা না থাকে। আর যদি বিষয়টা এমন হয় যে খুব গোপনীয় কোনো মামলা বা এমন মামলা যা সবার সামনে বিচার করা যাবে না, যদি এমন কোনো কিছু মনে করে থাকেন আদালত, তাহলে উন্মুক্ত নাও রাখতে পারেন। এই হচ্ছে মোটামুটি আমাদের এই যে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখেন সব বিষয়গুলো বুঝতে পারছেন। যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।